নমস্কার সকলকে উৎপল এডুয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর এইচএসের নিউ সিলেবাস অনুযায়ী ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারেতে র্যাপিড রিডার বইটাতে উইলিয়াম শেক্সপিয়ারের যে তিনটে নাটকের সামারি আছে, ম্যাকবেথ, ওথেলো এবং অ্যাজ ইউ লাইক ইট, তার মধ্যে ম্যাকবেথ নাটক থেকে যে সকল এমসিকিউগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আরেকটা কথা বলে নিই, নাটক থেকে এমসিকিউগুলো করার আগে অবশ্যই ভালো করে টেক্সটটা পড়ে নিও, তাহলে এমসিকিউগুলো মনে রাখতে অনেক সুবিধা হবে। আর আমি ম্যাকবেথ নাটকের প্রত্যেকটি লাইনের বাংলা অনুবাদও বিশ্লেষণ করেছি, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। আমি তোমাদেরকে সাজেস্ট করবো আগে টেক্সটটা পড়বে, তারপরে এমসিকিউগুলো দেখবে, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। আমি অলরেডি তোমাদের ফার্স্ট সেমিস্টারের প্রত্যেকটি টেক্সটের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি, তার লিঙ্কও দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়। ম্যাকবেথ নাটক থেকে যে সকল এমসিকিউগুলো করতে হবে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা। দেখো, এই ম্যাকবেথ থেকে আমাদেরকে মনে রাখতে হবে 4টি এমসিকিউ এর অ্যান্সার দিতে হবে পরীক্ষাতে। ম্যাকবেথ থেকে 4টি, ওথেলো থেকে 3টি এবং অ্যাজ ইউ লাইক ইট থেকে 3টি, মোট 10টি এমসিকিউ পড়বে র্যাপিড রিডার থেকে, এবং এখান থেকে কোনো গ্রামারের প্রশ্ন পড়বে না। তাই আমাদেরকে ম্যাকবেথ থেকে মাত্র 4টি এমসিকিউ এর উত্তর দিতে হবে। আমি তোমাদের সুবিধার জন্য দেখো একদম কোশ্চেন অ্যান্সার ফরম্যাট, এখানে আমি অপশনগুলো দিইনি, ডাইরেক্ট প্রশ্ন লিখে তার পাশে উত্তরটা দিয়ে দিয়েছি, এবং যেটা উত্তর হবে তার নিচেতে লাল কালিতে মার্ক করে দিয়েছি, যাতে তোমাদের চিনতে বা বুঝতে সুবিধা হয়। দেখো, তোমরা কি করবে, ডাইরেক্ট লাইনগুলো বারবার পড়ে যাবে, তাহলেই কিন্তু তোমরা উত্তরগুলো করতে পারবে, এবং আমি নিশ্চিত তোমরা এই প্রশ্নগুলো করে গেলেই কিন্তু পরীক্ষাতে কমন পাবেই পাবে। দেখো, ম্যাকবেথ ইজ আ ট্র্যাজেডি, তাহলে দেখো এটা কি প্রশ্ন পড়বে, ম্যাকবেথ কি ধরনের নাটক, দিয়ে ট্র্যাজেডি, কমেডি, ট্র্যাজি কমেডি এরকম করে অপশন দেওয়া থাকবে 4টে, তার মধ্যে উত্তর হবে ট্র্যাজেডি। দুয়েটা দেখো, ডানকান ওয়াজ দ্য কিং অফ স্কটল্যান্ড, ডানকান ছিলেন স্কটল্যান্ডের রাজা, কিং অফ স্কটল্যান্ড হবে উত্তর। তারপরে দেখো, ম্যাকবেথ ওয়াজ আ ব্রেভ জেনারেল অ্যান্ড রিলেটিভ অফ ডানকান, খুব ভালো করে মনে রাখবে ম্যাকবেথ কে ছিলেন, নাই ব্রেভ জেনারেল, সাহসী একজন যোদ্ধা এবং ডানকানের আত্মীয়, রিলেটিভ। পরেরটা দেখো, হোয়েন দ্য স্টোরি বিগিনস, যখন গল্পটা শুরু হয়, ম্যাকবেথ ওয়াজ দ্য থেন অফ গ্ল্যামিশ, খুব ভালো করে মনে রাখবে ম্যাকবেথ কিন্তু গল্পের শুরুতে ছিল গ্ল্যামিশের সামন্ত রাজা, তখন কিন্তু তিনি রাজা ছিলেন না। 5 নম্বরে দেখো, ম্যাকবেথ হ্যাড অবলেট ডিফিটেড, ম্যাকবেথ সম্প্রতি হারিয়েছিল এ রেবেল আর্মি, একটা বিদ্রোহী বাহিনীকে, অ্যাসিস্টেড বাই নরওয়ে, যাদিকে সাহায্য করা হচ্ছিল নরওয়ের দ্বারা। দুটোই কিন্তু প্রশ্ন পড়ে, কাদিকে ম্যাকবেথ যুদ্ধে হারিয়েছিল, না রিবেল আর্মিকে, আর ওই রিবেল আর্মিটাকে কারা সাহায্য করছিল, না অ্যাসিস্টেড বাই নরওয়ে, নরওয়ে সাহায্য করছিল। 6 নম্বরে দেখো, ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়ার রিটার্নিং ফ্রম দ্য ব্যাটেল, পরীক্ষার প্রশ্ন পড়বে কারা ফিরছিল যুদ্ধক্ষেত্র থেকে, ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়ার রিটার্নিং ফ্রম দ্য ব্যাটেল, ফিরে আসছিল যুদ্ধক্ষেত্র থেকে। 7 নম্বরে দেখো, ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়ার স্টপড বাই, ম্যাকবেথ এবং ব্যাঙ্কোকে থামানো হয়েছিল 3 উইচেস, 3টে ডাইনির দ্বারা। অনেক হিত, আমি এটা বলিনি যে একটা হিতের উপরে খোলা ওপেন জায়গা, ঘাসে ঢাকা, সে ঘাসে ঢাকা একটা ওপেন হাইল্যান্ড, যেটাকে মালভূমি টাইপের বলা যেতে পারে, সেরকম একটা গ্রাসি ল্যান্ডের উপরে 3জন ডাইনির দ্বারা থামানো হয়েছিল। 8 নম্বরে দেখো, দ্য 3 স্ট্রেঞ্জ ক্রিয়েচার্স লুকড লাইক, ওই 3টে অদ্ভুত প্রাণীকে দেখাচ্ছিল কীরকম, আনআর্থলি ক্রিয়েচার্স, অপার্থিব প্রাণীর মতো, যে তারা যেন পৃথিবীর প্রাণী নয়, আনআর্থলি ওই জন্য বলা হয়েছে। তারপরে দেখো, দ্য স্ট্রেঞ্জ ফিগার্স হ্যাড বিয়ার্ডস, ওই অদ্ভুত যে প্রাণীগুলো এসেছিল তাদের দাড়ি ছিল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্য ফার্স্ট উইচ স্যালুটেড ম্যাকবেথ, প্রথম ডাইনিটা অভিবাদন জানিয়েছিল ম্যাকবেথকে উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্ল্যামিশ, গ্ল্যামিশের সামন্ত রাজা বলে। যে কোন ডাইনি কি বলে ম্যাকবেথকে অভিবাদন বা ওয়েলকাম জানিয়েছিল, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা খুব ভালো করে মনে রাখবে। যে প্রথমজন বলেছিল থেন অফ গ্ল্যামিশ। দেখো, দ্য সেকেন্ড উইচ, দ্বিতীয় জন স্যালুটেড ম্যাকবেথ, ম্যাকবেথকে অভিবাদন জানিয়েছিল অ্যাজ দ্য থেন অফ কডোর, কডোরের সামন্ত রাজা বলে। দেখো, প্রশ্নগুলো কিন্তু দুদিক থেকে পড়তে পারে, একটা হচ্ছে কি সেকেন্ড উইচ ম্যাকবেথকে কি বলে অভিবাদন জানিয়েছিল, বা এটাও পড়তে পারে যে থেন অফ কডোর বলে ম্যাকবেথকে কে অভিবাদন জানিয়েছিল, না তখন উত্তর হবে দ্য সেকেন্ড উইচ। তাই আমি দুটোতেই দাগ দিয়েছি, তোমরা কিন্তু দুটো দিক থেকেই প্রশ্নটা ভালো করে মনে রাখবে। দ্য থার্ড উইচ স্যালুটেড ম্যাকবেথ, তৃতীয় ডাইনি ম্যাকবেথকে অভিবাদন জানিয়েছিল অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড হেয়ার আফটার, এর পরে স্কটল্যান্ডের রাজা হবে। তাহলে খুব ভালো করে এই 3টে কিন্তু বিরাট ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন ডাইনি কি বলে অভিবাদন জানিয়েছিল ম্যাকবেথকে বা ওয়েলকাম জানিয়েছিল। দ্য উইচেস প্রিডিক্টেড ইনে, ডাইনিগুলো কথা বলছিল কীরকম, রিডলিং টার্ম, ধাঁধার ছলে। ডাইনিগুলো যখন ভবিষ্যৎবাণী করছিল তারা ধাঁধার ছলে
কথা বলছিল। ব্যাংকোজ সাকসেসর্স ওয়ার প্রেডিক্টেড টু বি দ্য কিং। ব্যাংকোর পরবর্তী প্রজন্মকে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তারা রাজা হবে বলে। যখন ব্যাংকোর নিজের সম্পর্কে জানতে চেয়েছিল তখন বলেছিল যে তোমার পরবর্তী প্রজন্ম হচ্ছে এই দেশের রাজা হবে। দ্য জেনারেলস রিয়েলাইজ দ্যাট দ্য থ্রি ফিগার্স ওয়ার উইচেস। ওই দুই জেনারেল, দুই যোদ্ধা অনুভব করেছিল যে এই তিনটে শরীর মানে তিনটে যে প্রাণী তারা ছিল ডাইনি, অ্যাজ দে টার্নড ইনটু থিন এয়ার। তারা মিলিয়ে গিয়েছিল পাতলা বাতাসের মধ্যে। পরের দিকে দেখো, ম্যাকবেথ ওয়াজ অ্যানাউন্সড অ্যাজ দ্য থেন অফ কডর। তাহলে এর আগে পর্যন্ত ম্যাকবেথ কিন্তু ছিল থেন অফ গ্লেমিশ, কিন্তু ডাইনিগুলোর সঙ্গে দেখা হবার পরেই ম্যাকবেথকে ঘোষণা করা হয়েছিল থেন অফ কডর বলে। তার মানে দ্বিতীয় ডাইনির ভবিষ্যৎবাণীটা মিলে গেল। বাই দ্য কিং থ্রু দ্য এনভয়েস, রাজার দ্বারা তাদের দূতের মাধ্যমে, যে রাজা তার দূতের মাধ্যমে ম্যাকবেথকে থেন অফ কডর বলে ঘোষণা করেছিল। ব্যাংকো কল দ্য উইচেস, ভালো করে মনে রাখবে, ব্যাংকো ডাইনিগুলোকে বলেছিল মিনিস্টার্স অফ ডার্কনেস, অন্ধকার জগতের মন্ত্রী। 18 নম্বরে দেখো, লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান অ্যাম্বিশাস ওম্যান। লেডি ম্যাকবেথ ছিলেন একজন উচ্চ লক্ষ্যযুক্ত মহিলা, যে উচ্চাকাঙ্ক্ষী মহিলা যেটাকে বলা হয়, খুব ভালো করে মনে রাখবে। পরে দেখো, লেডি ম্যাকবেথ স্পার্ড দ্য রিল্যাক্টেন্ট পারপাস অফ ম্যাকবেথ। লেডি ম্যাকবেথ ম্যাকবেথের অনিচ্ছুক উদ্দেশ্যটাকে খুঁচিয়ে খুঁচিয়ে জাগ্রত করেছিল। 20 নম্বরে দেখো, ডানকান ভিজিটেড ম্যাকবেথ ক্যাসেল ইনভারনেস। খুব ভালো করে মনে রাখতে হবে, ডানকান ভ্রমণ করেছিল ম্যাকবেথের দুর্গ, তার নামটা খুব ভালো করে মনে রাখবে, ইনভারনেস, টু অনর হিজ ট্রিয়াম্প এগেনস্ট দ্য রেবেল। দেখো দুটো প্রশ্ন পড়তে পারে, কিন্তু এটাও একটা প্রশ্ন পড়তে পারে, কেন ডানকান ম্যাকবেথের দুর্গে ভ্রমণ করেছিল না? সম্মান জানাতে ওই বিদ্রোহী সৈন্যদের বিরুদ্ধে তার জয়ের জন্য, যে তারা জিতেছে বলে সেই সম্মান জানাতে ডানকান অন্যান্য তার থেন দিকে নিয়ে ম্যাকবেথের দুর্গ ইনভারনেসে এসেছিল। তার দুটো প্রশ্ন পড়তে পারে, কেন এসেছিল? একটা না টু অনর হিজ ট্রিয়াম্প এগেনস্ট দ্য রিবেলস, আর একটা হচ্ছে ম্যাকবেথের দুর্গটার নাম কি ছিল? ইনভারনেস। 21 নম্বরে দেখো, ইনভারনেস ইজ সিচুয়েটেড অন এ হিল। ভালো করে মনে রাখবে, ইনভারনেসটা অবস্থিত ছিল একটা পাহাড়ের উপরে। দেখো এই দুটো পাখির নামও তোমরা খুব ভালো করে মনে রাখবে। পরের প্রশ্নতে, সোয়ালোজ অ্যান্ড মার্লেটস বিল্ড দেয়ার নেস্ট ইন ম্যাকবেথ ক্যাসেল। যে ম্যাকবেথের দুর্গে সোয়াল এবং মার্লেট পাখি বাসা বেঁধেছিল, তার মানে কি দেখাতে চেয়েছিল? যে ওই দুর্গটা যে শান্তির প্রতীক, যে দুর্গে বা যে বাড়িতে পাখি বাসা বাঁধে মনে রাখবে সেটা কিন্তু শান্তিপূর্ণ জায়গা, তাই তারা বাসা বেঁধে থাকে। 23 নম্বরে দেখো, ডানকান ওয়াজ ভেরি প্লিজড অ্যাজ হি এন্টার দ্য ক্যাসেল বিকজ অফ দ্য। ডানকান খুব মুগ্ধ হয়েছিল যখন সে ম্যাকবেথের দুর্গে প্রবেশ করেছিল। কিসের কারণে? দেখো খুব ভালো করে মনে রাখবে, দ্য ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, এই সুন্দর একটা প্রাকৃতিক অবস্থার জন্য, অ্যাটমসফিয়ারের জন্য, অ্যান্ড হসপিটালিটি অফ লেডি ম্যাকবেথ, এবং লেডি ম্যাকবেথের আতিথেয়তার জন্য। তাহলে দুই কারণে খুশি হয়েছিল, একটা হচ্ছে ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স আর একটা হচ্ছে হসপিটালিটি অফ লেডি ম্যাকবেথ। 24 দেখো, লেডি ম্যাকবেথ হিড হার ট্রেচারাস পারপাসেস উইথ স্মাইলস অ্যান্ড চার্মিং ইটুকিটি, যে তার বিশ্বাসঘাতক উদ্দেশ্যটাকে ঢেকে রেখেছিল হাসি এবং আনন্দপূর্ণ খুনসুটির মধ্য দিয়ে। যে বাইরে তার মুখে সবসময় হাসি লেগে আছে, সুন্দর ব্যবহার, কিন্তু ওই হাসির মধ্য দিয়ে সে লুকিয়ে রেখেছিল তার ট্রেচারাস পারপাস, বিশ্বাসঘাতক উদ্দেশ্যটাকে। তারপর দেখো, লেডি ম্যাকবেথ ওক আপ টু প্লট দ্য মার্ডার অফ দ্য কিং। লেডি ম্যাকবেথ জেগে উঠেছিল রাজাকে খুন করার পরিকল্পনাটা করতে। প্রশ্নটা পড়বে, উত্তরটা হবে অ্যাট মিডনাইট, মধ্যরাতে। পরের প্রশ্ন দেখো, অ্যাকর্ডিং টু লেডি ম্যাকবেথ, লেডি ম্যাকবেথের মতে দ্য নেচার অফ ম্যাকবেথ ওয়াজ ফুল অফ মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস। যে ম্যাকবেথের প্রকৃতি কেমন ছিল? ফুল অফ মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, মানব দয়া মায়াতে পরিপূর্ণ। তাহলে পরীক্ষায় এটা প্রশ্ন পড়বে যে ম্যাকবেথের প্রকৃতি কেমন ছিল? উত্তর হবে ফুল অফ মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস। পরের প্রশ্ন, লেডি ম্যাকবেথ ডাউটেড। লেডি ম্যাকবেথের সন্দেহ হয়েছিল ম্যাকবেথস রেজলিউশন, ম্যাকবেথের যে সিদ্ধান্ত, দৃঢ়তা, তাতে। তারপরে দেখো, সি অ্যাপ্রোচ দ্য কিংস চেম্বার। সে মানে এখানে লেডি ম্যাকবেথ এগিয়ে এসেছিল রাজার চেম্বারে উইথ এ সোর্ড, খুব ভালো করে মনে রাখবে, একটা তরবারি নিয়ে। শি কুড নট কিল ডানকান বিকজ ডানকান রিজেম্বলড হার ফাদার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সে ডানকানকে খুন করতে পারেনি কারণ ডানকানকে দেখে তার বাবা মনে হচ্ছিল। পরের প্রশ্ন দেখো, লেডি ম্যাকবেথ ওয়ান্টেড টু লে দ্য গিল্ট অফ মার্ডারিং ডানকান। লেডি ম্যাকবেথ চেয়েছিল ডানকানকে খুন করার অপরাধটা চাপিয়ে দিতে, খুব ভালো করে মনে রাখবে, অন দ্য ড্রাঙ্কেন গ্রুমস, মদ্যপ্য পাহারাদারদের উপরে, খুব ভালো করে মনে রাখতে হবে। পরে প্রশ্ন, হোয়াইল গোয়িং টু ডানকানস চেম্বার, যখন ডানকানের চেম্বারে যাচ্ছিল ম্যাকবেথ স এ ড্যাগার, ম্যাকবেথ দেখেছিল একটা তরবারি, খুব ভালো করে হ্যাঙ্গিং, ঝুলছে ইন দ্য এয়ার, বাতাসে। ইটস হ্যান্ডেল পয়েন্টেড টু হিম বা ম্যাকবেথ, আর তার হ্যান্ডেলটা ম্যাকবেথের দিকে। যেটা তরবারি বাতাসে ঝুলছে, পরীক্ষায় প্রশ্ন পড়বে ম্যাকবেথ কি দেখেছিল? না, একটা তরবারি যেটা বাতাসে ঝুলছে আর তার হ্যান্ডেলটা ম্যাকবেথের দিকেই ঘোরানো আছে। দ্য সাইট অফ ডেগার ওয়াজ অ্যাকচুয়ালি হ্যালুসিনেশন।
এই ড্যাগারের দৃশ্যটা মানে তরবারি রাখার দৃশ্যটা ছিল তার অ্যাকচুয়ালি হলুসিনেশন। হলুসিনেশন হচ্ছে মস্তিষ্ক প্রসূত কল্পনা। পরে দেখো ম্যাকবেথ মার্ডার ডানকান, ম্যাকবেথ খুন করেছিল ডানকানকে উইথ ওয়ান স্ট্রোক অফ দ্য ড্যাগার, তরবারির এক ঘায়েতে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ম্যাকবেথ ওয়ান্টেড টু সে বাট কুড নট আটার, ম্যাকবেথ বলতে চেয়েছিল কিন্তু উচ্চারণ করতে পারেনি কি আমেন। ডানকানস এল্ডার সন, খুব ভালো করে মনে রাখবে নামটা এবং কোথায় গিয়েছিল, ম্যালকম ফ্লেড টু ইংল্যান্ড, চলে গিয়েছিল ইংল্যান্ডে। তাহলে বড় ছেলের নাম ছিল ম্যালকম এবং সে চলে গিয়েছিল ইংল্যান্ডে তার বাবাকে খুন করার পরে। পরে দেখো ডানকানস ইয়াঙ্গার সান ডোনাল্ডবেন ফ্লেড টু আয়ারল্যান্ড, খুব ভালো করে মনে রাখবে, দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন। ডানকান সন হ্যাভিং ফ্লেড, ডানকানের ছেলেরা চলে যাওয়ার পর দ্য নেক্সট হেয়ার টু দ্য থ্রোন ওয়াজ ম্যাকবেথ, ওই রাজ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকার ছিল ম্যাকবেথ, কারণ ম্যাকবেথ ছিল ডানকানের নিকট আত্মীয় আর তার ছেলেরা চলে গেছে এবং একজন ব্রেভ জেনারেল, ওদের দেশের সবথেকে বড় যোদ্ধা ছিল, তাই রাজার ছেলেদের অনুপস্থিতিতে রাজ সিংহাসনের অধিকারী প্রথম ছিল ম্যাকবেথ। ফ্লিয়েন্স ওয়াজ দ্য সন অফ ব্যাঙ্কো, ভালো করে মনে রাখবে ফ্লিয়েন্স ছিল ব্যাঙ্কোর ছেলে। পরের প্রশ্ন দেখো ম্যাকবেথ অ্যান্ড লেডি ম্যাকবেথ অ্যারেঞ্জড এ ব্যাঙ্কোয়েট, ম্যাকবেথ এবং লেডি ম্যাকবেথ একটা ব্যাঙ্কোয়েট পার্টির ব্যবস্থা করেছিল। পরে দেখো দ্য হায়ার্ড অ্যাসাসিনস মার্ডার্ড, ভাড়াটে খুনিরা খুন করেছিল কাকে, দেখো অনলি ব্যাঙ্কো, কেবলমাত্র ব্যাঙ্কোকে খুন করেছিল। অ্যাজ ম্যাকবেথ মেনশনড অ্যাবাউট ব্যাঙ্কো, যেই না ম্যাকবেথ ব্যাঙ্কোর কথা উল্লেখ করলো, হি কুড সি দ্য গোস্ট অফ ব্যাঙ্কো, সে দেখতে পাচ্ছিল ব্যাঙ্কোর ভূত, খুব ভালো করে মনে রাখবে গোস্ট অফ ব্যাঙ্কো। পরে দেখো ইন দ্য ব্যাঙ্কোয়েট দ্য গেস্ট শ ম্যাকবেথ স্টেয়ারিং আপন অ্যান এমটি চেয়ার, যে ব্যাঙ্কোয়েট পার্টিতে যারা অতিথি ছিল তারা দেখছিল ম্যাকবেথ একটা খালি চেয়ারের দিকে তাকিয়ে আছে। অনলি ম্যাকবেথ স দ্য গোস্ট, কেবলমাত্র কিন্তু ম্যাকবেথই দেখতে পাচ্ছিল ভূতটাকে। এটা কিন্তু পরীক্ষার প্রশ্ন পড়ে যে সবাই কি ভূতটা দেখতে পাচ্ছিল, না কেবলমাত্র ম্যাকবেথ দেখতে পাচ্ছিল। তারপরে প্রশ্ন দেখো লেডি ম্যাকবেথ ডিসমিসড দ্য গেস্ট এক্সকিউজিং দ্য ইনফার্মিটি অফ ম্যাকবেথ, লেডি ম্যাকবেথ ম্যাকবেথের মানসিক অস্থিরতার অজুহাত দেখিয়ে গেস্টগুলোকে বিদায় জানিয়েছিল। ম্যাকবেথ ডিসাইডেড টু ভিজিট দ্য হিথ ইন সার্চ অফ থ্রি সিস্টার্স, ম্যাকবেথ স্থির করেছিল আবার সে ওই হিথটাতে যাবে তিন বোনের খোঁজে, খুব ভালো করে মনে রাখতে হবে টু নো হিজ ফাইনাল আউটকাম, তার শেষ পরিণতি জানার জন্য। তারপর দেখো দ্য থ্রি স্পিরিটস অ্যাপিয়ার্ড, খুব ভালো করে মনে রাখবে যে এবারে উইচ নয়, তিনটে স্পিরিট হাজির হয়েছিল, আত্মা হাজির হয়েছিল টু রিজলভ দ্য ডাউটস অফ ম্যাকবেথ, ম্যাকবেথের সমস্ত সন্দেহ সমাধান করার জন্য। তারপরে দেখো দ্য ফার্স্ট স্পিরিট লুকড লাইক অ্যান আর্মড হেড, প্রথম আত্মাটাকে যাকে দেখে মনে হচ্ছিল একটা আর্মড হেড, খুব ভালো করে মনে রাখতে হবে। অ্যাডভাইসড ম্যাকবেথ টু বি অ্যাওয়্যার অফ 10 of 5, উপদেশ দিয়েছিল ম্যাকবেথকে 5-এর সামন্ত রাজার থেকে সতর্ক থাকতে, খুব ভালো করে মনে রাখবে। তাহলে প্রথম আত্মাটা দেখতে লাগছিল আর্মড হেড, সে বলেছিল বি অ্যাওয়্যার অফ 10 of 5। পরেটা দেখো দ্য সেকেন্ড স্পিরিট, দ্বিতীয় আত্মাটা লুকড লাইক এ ব্লাডি চাইল্ড, যাকে দেখে মনে হচ্ছিল একটা রক্তাক্ত শিশু, খুব ভালো করে মনে রাখবে। টোল্ড ম্যাকবেথ নট টু ফিয়ার এনিওয়ান হু ওয়াজ বর্ন ন্যাচারালি অফ এ ওম্যান, ম্যাকবেথকে বলেছিল কাউকে ভয় পাবে না যে স্বাভাবিকভাবে মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করেছে। আবার বলছি দ্য সেকেন্ড স্পিরিট লুকড লাইক এ ব্লাডি চাইল্ড, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, দ্বিতীয় আত্মাটাকে দেখে মনে হচ্ছিল একটা ব্লাডি চাইল্ডের মতো রক্তমাখা শিশু। টোল্ড ম্যাকবেথ নট টু ফিয়ার এনিওয়ান হু ওয়াজ বর্ন ন্যাচারালি অফ এ ওম্যান। পরের প্রশ্ন দেখো দ্য থার্ড স্পিরিট লুকড লাইক এ ক্রাউন্ড চাইল্ড, 3 নম্বর স্পিরিটটাকে দেখে মনে হচ্ছিল একটা মুকুট পরা শিশু। টোল্ড দ্যাট, বলেছিল যে ম্যাকবেথ কুড নট বি ভ্যাঙ্কুইজড, ম্যাকবেথ হারবে না, পতন হবে না, টিল বিরনাম উডস কামস টু ডানসিনেন হিল, যতক্ষণ না বিরনামের জঙ্গলটা ডানসিনেন হিল এসে পৌঁছাচ্ছে। দেখো এখানে তোমাদের আমি বলে দিই, ম্যাকবেথ নাটকে যে জঙ্গলটা উল্লেখ আছে সেটা হচ্ছে বিরনাম উডস, আর অ্যাজ ইউ লাইক ইটেও একটা জঙ্গলের উল্লেখ আছে, যেন সেটা দুটোর মধ্যে কোনো গন্ডগোল না হয়, সেটা হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন। দ্য নাম্বার অফ শ্যাডোজ লাইক কিংস পাস্ট বাই ম্যাকবেথ ওয়াজ 8, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে 8টা রাজার মতো দেখতে ছায়া পেরিয়ে গেল ম্যাকবেথের সামনে দিয়ে। দ্য লাস্ট ফিগার অফ দ্য 8 শ্যাডোজ অফ দ্য কিংস ওয়াজ, ওই 8টা রাজার মতো দেখতে ছায়ার পরে যে শেষ ছবিটা ছিল সেটাকে ব্যাঙ্কো উইথ এ গ্লাস, সেটা ছিল ব্যাঙ্কো, তার হাতে ছিল একটা আয়না, খুব ভালো করে মনে রাখতে হবে। তারপরে দেখো ম্যাকডাফ ফ্লেড টু ইংল্যান্ড টু জয়েন দ্য আর্মি লেড বাই ম্যালকম, ম্যাকডাফ ইংল্যান্ডে চলে গিয়েছিল ম্যালকমের নেতৃত্বাধীন সৈন্যবাহিনীতে যোগদান করার জন্য। তারপরে দেখো ম্যাকডাফস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন ওয়ার ব্রুটালি কিল্ড, খুব ভালো করে মনে রাখতে হবে ম্যাকডাফের স্ত্রী এবং বাচ্চাদের নির্মমভাবে পাশবিকভাবে হত্যা করা হয়েছিল। পরেরটা দেখো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, লেডি ম্যাকবেথ সাফার্ড ফ্রম সোমনাম্বুলিজম, লেডি ম্যাকবেথ সোমনাম্বুলিজম রোগে আক্রান্ত ছিল, মানে ঘুমের মধ্যে যে হাঁটতে থাকে তাকে সোমনাম্বুলিজম বলা হয়।
অ্যান্ড আলটিমেটলি কমিটেড সুইসাইড, এবং শেষ পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আত্মহত্যা করেছিল। তাহলে যে লেডি ম্যাকবেথ অত ভয়ঙ্কর ছিল যে রাজাকে খুন করার সমস্ত পরিকল্পনা করেছিল, এমনকি নিজের তরবারি নিয়ে মারতেও গিয়েছিল, সে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। পরে প্রশ্ন দেখো, ম্যাকবেথ স্টার্টেড টু এনভি ডানকান। ম্যাকবেথ শুরু করেছিল ডানকানকে ঈর্ষা করতে। ম্যাকডাফ ওয়াজ নট ন্যাচারালি বর্ন বাট, খুব ভালো করে মনে রাখবে, আনটাইমলি টেকেন আউট অফ হিজ মাদার্স হোম। যে ম্যাকডাফ স্বাভাবিকভাবে জন্মায়নি, বরঞ্চ তাকে অসময়ে তার মাতৃগর্ভ থেকে বের করে আনা হয়েছিল। তারপরে দেখো, দ্য উডস অফ বীরনাম সিম টু মুভ বিকজ, বীরনামের জঙ্গলটা মনে হচ্ছিল নড়ছিল, কারণ ম্যালকম ইনস্ট্রাক্টেড টু হিউ ডাউন অ্যান্ড বিয়ার এ বো বিফোর দেম টু কনসিল দ্য অ্যাকচুয়াল নাম্বারস। যে ম্যালকম নির্দেশ দিয়েছিল একটা করে গাছের ডাল ভেঙে তাদের সামনে ধরতে, যাতে করে তারা গোপন করতে পারে তাদের প্রকৃত সৈন্য সংখ্যাটা। জাগলিং স্পিরিটস রেফার্স টু দ্য উইচেস, খুব ভালো করে মনে রাখবে, জাগলিং স্পিরিট বলতে উইচগুলোকে বোঝানো হয়েছে। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, ম্যাকবেথ ওয়াজ কিল বাই ম্যাকডাফ। ম্যাকবেথকে খুন করা হয়েছিল ম্যাকডাফের দ্বারা। দ্য নিউ লফুল কিং অফ স্কটল্যান্ড ওয়াজ, স্কটল্যান্ডের নতুন আইনসম্মত রাজা ছিলেন ম্যালকম। আর এটা আমি আগে লিখতে ভুলে গিয়েছিলাম, ম্যাকডাফ ওয়াজ 10 of 5, ম্যাকডাফ ছিল 5-এর সামন্ত রাজা। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর নিউ সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টারতে র্যাপিড রিডারে যে ম্যাকবেথ নাটকটি আছে, সেই ম্যাকবেথ নাটক থেকে যে সকল ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুত করতে হবে, তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের প্রত্যেকটা পিসের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ এবং 3টি কবিতার থেকে কী কী ইম্পর্টেন্ট এমসিকিউ গ্রামার করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের সময় মতো দেখে নিও। পরের ভিডিওতে আমরা র্যাপিড রিডারের ওথেলো নাটক থেকে যে সকল এমসিকিউগুলো পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করব, তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ।